আপনারা শুনছেন কথাবাণী। আজ আমরা শোনাব প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত ছোট গল্প বেশ্যা খুন। প্রায় 40 বৎসর পূর্বে একদিন সন্ধ্যার পর কলিকাতার কোনো এক কুপল্লীতে মহা শোরগোল পড়িয়া গিয়াছিল। এক বারবিলাসিনী খুন হইয়াছে, ইহাই সকলে বলিতে লাগিল। দেখিতে দেখিতে পুলিশ আসিয়া উপস্থিত হইল। যে বাড়িতে খুন হইয়াছে তথায় পুলিশ গিয়া লাশ দেখিল, আসামিকে গ্রেপ্তার করিল। আশ্চর্যের বিষয়, আসামি পালাইবার চেষ্টা করে নাই। ইন্সপেক্টর আসিয়া সরজমিনে তদন্ত আরম্ভ করিয়া দিলেন। বাড়িটি দ্বিতল। যে সকল রমণী দ্বিতলের বিভিন্ন ঘরে ভাড়া লইয়া বাস করিত, তাহারা এইরূপ এজাহার দিল, আজ সন্ধ্যার কিছুক্ষণ পরে এই ব্যক্তি আসামিকে দেখাইয়া সিঁড়ি দিয়া উপরে উঠিয়া আসে। আমরা সে সময় সাজসজ্জা করিয়া ঘরের উজ্জ্বল আলোক জ্বালিয়া খরিদ্দারের অপেক্ষায় নিজ শয্যায় বসিয়াছিলাম। আসামি প্রথমে প্রথম ঘরটির সামনে দাঁড়াইয়া ভিতরে উপবিষ্টার পানে অল্পক্ষণ তাকায়া রহিল। তারপর আরেকটি ঘরের সামনে দাঁড়াইল, তারপর আরেকটি। বুঝিলাম খরিদ্দার জিনিস পছন্দ করিতেছে। অবশেষে সে আমাদের মৃতা সখীর ঘরে প্রবেশ করিয়া কপাট ভেজাইয়া দিল। অতি অল্পক্ষণ পরে সে ঘর হইতে একটা গো গো শব্দ আমাদের কানে আসিল। আমরা ভীত হইয়া বাহির হইলাম এবং সেই কামরার দিকে ছুটিলাম। দুয়ার ঠেলিতে উহা খুলিয়া গেল। দেখি আমাদের সখী মেজেই বিছানো তার শয্যার উপর গলাকাটা অবস্থায় পড়িয়া মৃত্যু যন্ত্রণায় ছটফট করিতেছে। বিছানা রক্তে ভাসিয়া গিয়াছে এবং আসামি বিছানার পাশে মেজের উপর দাঁড়াইয়া ঠক ঠক করিয়া কাঁপিতেছে। হাতে একখানি রক্তমাখা খুর, তাহা দিয়া টপ টপ করিয়া রক্ত ঝরিতেছে। আমরা খুন খুন বলিয়া চিৎকার করিতে লাগিলাম। দেখিতে দেখিতে দেহ নিস্পন্দ হইয়া গেল। অনেক লোক ছুটিয়া আসিল। তারপর পুলিশও আসিয়া উপস্থিত হইল। প্রশ্ন, এ ব্যক্তি কে? মৃতার ঘরে এ কতদিন হইতে যাতায়াত করিতেছে? সকলের উত্তর, মৃতার ঘরে ইহাকে পূর্বে কোনো দিন আসিতে আমরা দেখি নাই। এ কে তাহা জানি না, পূর্বে কখনো ইহাকে দেখি নাই। একতলায় যে রমণীগণ বাস করিত, তাহারা বলিল, সন্ধ্যার একটু পরে এ ব্যক্তি প্রবেশ করিয়া জিজ্ঞাসা করিল, উপরে যাইবার সিঁড়ি কোথা? সিঁড়ি দেখাইয়া দিলে সে উপরে গেল। অল্পক্ষণ পরে উপরে ভয়ার্ত চিৎকার শুনিয়া আমরা উপরে গেলাম এবং দেখিলাম দ্বিতলে রমণীগণ যে দৃশ্যের বর্ণনা করিয়াছিল, ইহারাও সেই রূপ বলিল। আরও বলিল, আসামিকে পূর্বে তাহারা কোনো দিন দেখে নাই। পুলিশ লাশ হাসপাতালে পাঠাইবার ব্যবস্থা করিয়া আসামিকে গ্রেপ্তার করিয়া লইয়া গেল। যথাসময়ে আসামি নরহত্যার ধারায় চালান হইয়া বিচারার্থ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেটের এজলাসে প্রেরিত হইল। সে বাড়ির রমণীগণ পুলিশের নিকট যাহা বলিয়াছিল, ম্যাজিস্ট্রেটের এজলাসেও সেই রূপ বলিল। শেষে যে ডাক্তার সাহেব লাশ পরীক্ষা করিয়াছিলেন, তিনি আসিয়া সাক্ষী মঞ্চে দাঁড়াইলেন। সব ব্যবচ্ছেদ করিয়া তিনি যাহা যাহা দেখিয়াছিলেন বর্ণনা করিলেন। গলার সেই কাটার মাপ লম্বায় কতখানি, কোনখানে কতটা গভীর ছিল, তাহা বলিলেন। সরকারি উকিল তাহাকে জিজ্ঞাসা করিলেন, আপনি বলিতে পারেন এ কাটা সুইসাইডাল অথবা হোমিসিডাল? এখন মেডিকেল জুরিসপ্রুডেন্স গ্রন্থগুলিতে এরূপ অবস্থায় প্রশ্নের উত্তর দিবার পন্থা নির্দিষ্ট আছে। কেহ নিজের গলা নিজে যদি কাটে, তবে অস্ত্রটা রহিল তার ডান হাতে। সে উহার গলার বাঁ দিকে বসাইয়া টানিয়া ডান দিকে লইয়া গিয়া থামিল। সুতরাং বাঁ দিকের ক্ষতের গভীরতা হইবে সবচেয়ে কম। গভীরতা ক্রমে বাড়িয়া বাড়িয়া ডান দিকে যেখানে শেষ হইয়াছে, সেখানে হইবে সবচেয়ে বেশি। কিন্তু অন্য কেহ যদি তাহাকে হত্যা করিবার মানসে এই রূপ করে, তবে সে অস্ত্র ধরিবে নিজের ডান হাতে, বসাইবে যাকে খুন করিতেছে তার গলার ডান পাশে। সেখানে গভীরতা হইবে সবচেয়ে কম। ক্রমে বাড়িয়া বাড়িয়া বাঁ দিকে যেখানে ক্ষত শেষ হইয়াছে, সেখানে গভীরতা হইবে সবচেয়ে বেশি। কিন্তু সকল সময় গভীরতার এরূপ তারতম্য পাওয়া যায় না।
তখন ডাক্তার এ জাতীয় প্রশ্নের উত্তর দিতে অক্ষম হন। এ মোকদ্দমাতেও ডাক্তার উল্লিখিত কারণে বলিতে পারিলেন না যে এ কাটা সুইসাইডাল অথবা হোমিসিডাল। আদালত আসামিকে জিজ্ঞাসা করিলেন, তুমি কিছু বলিতে চাও? আসামি, আমি কিছুই বলিব না। সাক্ষ্য গ্রহণ শেষ হইল। সরকারি উকিল যাহা বক্তৃতা করিলেন তাহার সারমর্ম এই, সেই ঘরে এই ব্যক্তি এবং হত্যা রমণী ছাড়া কোনো তৃতীয় ব্যক্তি ছিল না যে বলিব হয়তো সেই তৃতীয় ব্যক্তি হত্যাকর্তা। স্ত্রী লোকটার নিজের গলা নিজে কাটিবার কোনো যুক্তিযুক্ত কারণ নাই। যদি এমন হইত যে এ ব্যক্তি অনেক দিন হইতে উহার নিকটে যাতায়াত করে দুজনের মধ্যে প্রেম হইয়াছে, তাহা হইলে হয়তো মনে করাও যাইত যে কোনো ঝগড়া কলহের কারণ অভিমানে রমণী আত্মহত্যা করিয়াছে। কিন্তু তাহা নহে। সকলেই বলিতেছে সে বাড়িতে আসামিকে তাহারা পূর্বে কোনো দিন দেখে নাই। তাহা হইলে আসামি রমণীকে হত্যা করিয়াছে ইহা স্থির। কেন করিল? চুরির অভিপ্রায়ে হইতে পারে। হয়তো পূর্বে ভাবিয়াছিল গলাটি কাটিয়া দিলেই রমণী চিরতরে নিস্তব্ধ হইয়া যাইবে। তখন সে অভাগিনীর টাকা কড়ি গহনাপত্র লইয়া বাহির হইয়া কপাটটি ভেজাইয়া চম্পট দিবে। কিন্তু অভাগিনী মৃত্যু যন্ত্রণায় গো গো শব্দ করাতেই আসামির উদ্দেশ্য বিফল হইল। ম্যাজিস্ট্রেট তখন আসামিকে দায়রা সোপর্দ করিলেন। হাইকোর্টের আগামীর সেশনে তাহার বিচার হইবে। আসামি প্রেসিডেন্সি জেলে হাজতবন্দ রহিল। ইতিমধ্যে দেশে যুবকের আত্মীয় স্বজন খবর পাইয়া কলিকাতায় আসিয়া পড়িয়াছিলেন। তাহারা বলিলেন, অসম্ভব, ও যে অর্থলোভে নারী হত্যা করবে ইহা একেবারে অসম্ভব। সে প্রকৃতির ছেলে তো ও নয়। তাহারা সেশনে আসামির পক্ষ অবলম্বন করিবার জন্য বড় বড় উকিল কৌশলী নিযুক্ত করিলেন। ম্যাজিস্ট্রেটের এজলাসের কাগজপত্রের নকল পড়িয়া এবং আসামির আত্মীয় স্বজনের মুখে আসামির সচ্চরিত্রা সম্বন্ধে তাহাদের দৃঢ় বিশ্বাসের কথা শুনিয়া আসামির উকিলেরা অত্যন্ত বিস্মিত হইলেন। জজের অনুমতি লইয়া প্রেসিডেন্সি জেলে গিয়া তাহারা আসামির সহিত সাক্ষাৎ করিলেন। আসামিকে বলিলেন, আসল ঘটনা সমস্ত আমাদের খুলিয়া বলো। আসামি, বলিব না। উকিল, না বলিলে আমরা তোমার পক্ষ অবলম্বন করিব কি করিয়া? ব্যাপার যেরূপ দেখিতেছি ইহাতে তোমার যে ফাঁসির হুকুম হইতে পারে। আসামি, হউক, ফাঁসি যাইব, আমি কিছুই বলিব না। উকিলেরা সেদিন হতাশ হইয়া ফিরিয়া আসিলেন। আসামির আত্মীয় স্বজনের মিনতি এড়াইতে না পারিয়া আবার তাহারা গিয়া আসামির সহিত সাক্ষাৎ করিলেন। এইরূপ ২-৩ বার সাক্ষাতে অনেক বুঝানো সুঝানোর পর আসামি অবশেষে আসল ঘটনাটি নিম্নলিখিত মতো প্রকাশ করিল। কলিকাতা হইতে দূরে অমুক গ্রামে আমার বাস। সেখানে আমার একখানি মণিহারি দোকান আছে। উহাই আমার উপজীবিকা। ২-৩ মাস অন্তর আমি মাল খরিদ করিতে কলিকাতায় আসি। এইবারও সেই রূপ আসিয়াছিলাম। 10 বৎসর পূর্বে একটি ঘটনা বলি, শুনুন। আমার এক কনিষ্ঠ ভগিনী ছিল। অল্প বয়সে সে বিধবা হইয়া যায়। তার রূপ ছিল, সেই রূপের জন্যই তাহার সর্বনাশ হইল। 16-17 বৎসর বয়সে কোনো দুর্বৃত্তের সহিত সে কুল ত্যাগ করে। এই ঘটনায় লজ্জায় অপমানে আমরা মৃতপ্রায় হইয়াছিলাম। সমাজে আমাদের মাথা তুলিবার উপায় ছিল না। প্রথম প্রথম কোনো আত্মীয় বন্ধু তাহার কথা জিজ্ঞাসা করিলে আমরা বলিতাম সে মরিয়া গিয়াছে। ক্রমে তাহার নামও আমাদের গৃহে আর উচ্চারিত হইত না। সে যে একদিন ছিল ইহাও আমরা প্রায় ভুলিতে বসিয়াছিলাম। এবার কলিকাতায় আসিয়া মাল খরিদ শেষে বাড়ি ফিরিবার পূর্বদিন সন্ধ্যায় ভাবিলাম, যখন কলিকাতায় আসিয়াছি তখন একটু আমোদ প্রমোদ করিয়া লই। তাই সে পল্লীতে গিয়া সে গৃহে প্রবেশ করিয়াছিলাম। গৃহী বাসিনীরা যাহা যা বলিয়াছে সমস্তই সত্য। উপরে গিয়া আমি এ ঘর ও ঘর সে ঘরের সামনে দাঁড়াইয়া অবশেষে এই ঘরে প্রবেশ করিয়া কবাট ভেজাইয়া দিয়াছিলাম। কি গো, তোমার নাম কি? আমি এই প্রশ্ন করিবা মাত্র অভাগিনী অতি বিস্মিতভাবে মুখ তুলিয়া চাহিল এবং আমার আপাদমস্তক নিরীক্ষণ করিতে লাগিল। তাহার এই ব্যবহারে আমিও বিস্মিত হইয়া তাহাকে ভালো করিয়া দেখিয়াই বুঝিলাম সে আর কেহ নহে, 10 বৎসর পূর্বেকার কুলত্যাগিনী আমারই সেই ভগিনী।
সেও অবশ্য আমায় চিনিয়াছিল। হা ভগবান বলিয়া শয্যা পার্শ্বস্থ দেওয়াল আলমারি হইতে একটা খুর বাহির করিয়া চক্ষের নিমেষে সে নিজ গলায় বসাইল। তাহার অভিপ্রায় বুঝিয়া তাহাকে বাধা দিবার উদ্দেশ্যে আমি খুরখানা তাহার হাত হইতে কাড়িয়া লইলাম, কিন্তু তৎপূর্বেই তাহার শ্বাসনালী ছিন্ন হইয়া গিয়াছিল। সে বিছানায় পড়িয়া গো গো শব্দ করিয়া ছটপট করিতে লাগিল। তারপর লোকজন আসিয়া পড়িল। এই সমস্ত ব্যাপার অবগত হইবার পর আসামি পক্ষের লোকেরা মৃতার কলিকাতাবাস সম্বন্ধে অনুসন্ধান আরম্ভ করিয়া দিলেন। এ বাড়িতে আসিবার পূর্বে সে কোন বাড়িতে থাকিত, তার পূর্বে কোন বাড়িতে থাকিত, এইরূপ সন্ধান করিতে করিতে যে বাড়িতে তাহার হরণকারী প্রথম তাহাকে আনিয়া রাখিয়াছিল সে বাড়ি খুঁজিয়া বাহির হইল। সে বাড়ির বাড়িওলি ও অন্যান্য স্ত্রীলোকগণ নবাগতার সকল পরিচয় জানিত। তাহারা আসিয়া সাক্ষী দিয়া প্রমাণ করিল যে আসামির উক্তি যথার্থই। জজ সাহেব উহা বিশ্বাস করিয়া আসামিকে বেকসুর খালাস করিয়া দিলেন। ব্যাস, আজ এ পর্যন্তই। আমাদের গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।